রাতের বৃষ্টিতে কয়েক জেলার আরও এলাকা প্লাবিত, আরও কঠিন হয়েছে ত্রাণ পৌঁছানোর চ্যালেঞ্জ। চরম দুর্ভোগে বানভাসীরা। আমরা 5 জন ফ্যামিলিতে মানুষ আছি, অনেক সমস্যা হইতেছে। বাড়িঘর কিছুই নাই, আমরা সব হারাইলেছি। আমাদের মতো অসহায় এখানে আর কেউই নাই। যারা পাওয়ার কথা তাদের হাতে যদি খাবারটা তুলে দিতে পারি, তাহলে অন্তত আমাদের এই সমস্যা থেকে আমরা অন্তত পরিত্রাণ পেতে পারি। উদ্ধার কাজ শেষ না করেই রানা প্লাজা মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, জানালেন হাসান সারওয়ার্দী। লাশ গুম হয়েছিল তাজরিন ফ্যাশনেও। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। ইসরায়েলের হামলার মুখে গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধ করল জাতিসংঘ। নিরাপত্তা নিশ্চিত হলে ফের কাজ শুরুর আশা। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও 2 দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর, নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লক্ষ্মীপুরে আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির এবং পৌর শহর সহ জেলার 5 উপজেলার 9 লাখ মানুষ জলমগ্ন। জেলা সদর রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর উপজেলার 58টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকাতেই পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি ক্ষেত, বহু ব্যবসা প্রতিষ্ঠান। পর্যাপ্ত নৌকা না থাকায় উদ্ধারকারী ও ত্রাণ সহায়তাকারীরা দুর্গম এলাকাগুলোতে যেতে পারছেন না এবং নোয়াখালীর মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়া এসব এলাকাগুলোতে পানি বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। নোয়াখালীতে বন্যার পানি কমছে না, এখনো পথঘাট তলিয়ে আছে। ঘরবাড়িতে পানি থাকায় আশ্রয় কেন্দ্রে আছে মানুষ। এদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, খাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ নেই। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 21 লাখের বেশি মানুষ। ফেনীর সদর, সোনাগাজীর পরিস্থিতির উন্নতি এখনও হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়নে নিমজ্জিত। তবে নোয়াখালীর মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় দাগন ভূঁইয়ার পানি দ্রুতই কমতে শুরু করেছে। এদিকে পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষত। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট দেখা দিয়েছে। জেলার অন্তত 10 লাখ মানুষ এখনও পানিবন্দী। এরই মধ্যে 1.5 লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। বন্যা পরিস্থিতির খবর জানাবেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি নোয়াখালীতে, সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, আপনি তো নোয়াখালীতে এই বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বেশ কিছু বন্যা কবলিত এলাকা ঘুরে দেখিয়েছেন আমাদেরকে, এবং বন্যার যে পানি সেটি তো কমার খুব একটা লক্ষণও দেখতে পাচ্ছি না। আজকের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? বৃষ্টি গতকালকে আবার পানি বেড়েছে এবং গত 2 দিন ধরেই পানি বাড়ছে, যেহেতু ফেনীর দিকে পানি কমতে শুরু করেছে এবং এই যে ফেনী থেকে পশ্চিম দিকে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এখানে পানি বাড়া শুরু করেছে। আর সেনবাগে পানি বেড়েছিল 2 দিন আগ থেকে, পানি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। আর আমি এখন এসেছি নতুন একটি উপজেলা, সেটা হচ্ছে সোনাইমুড়ি উপজেলা। সেই সোনাইমুড়ি উপজেলাতে আপনি যদি দেখেন যে এখনও একেবারেই চলাচল আঞ্চলিক যে সড়কগুলো, সেই সড়কগুলোর উপরে কোমর পানি। তার মানে, এবং এখানকার যারা আছেন তারা যেটি বলছেন যে গত 2 দিন আগেও এই ধরনের পানি ছিল না। গতকালকে এবং তার আগের দিন রাত থেকে আজকে সকাল পর্যন্ত পানি বেড়েছে প্রায়, তারা বলছেন যে 1 থেকে 1.5 ফিটের মতো পানি বেড়েছে। এবং যেই পানিগুলো যদি না নামে এবং যদি এইভাবে বাড়ার হার অব্যাহত থাকে এবং 2-1 দিনের পরে যেই মূল যে সড়ক, যে মহাসড়কগুলো রয়েছে, আমরা দেখেছি সদর অর্থাৎ নোয়াখালী সদরের এলাকায় হাঁটু পানি হয়েছে একটি মহাসড়কে, এবং সেই মহাসড়কের কারণে একটি লেন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যে পরিমাণ পানি উঠেছে সেই পানির কারণে ছোট ছোট যানবাহন শুধু নয়, বড় যানবাহনগুলো চলতে অসুবিধা হচ্ছে এবং সেই কারণে একটি পাশ বন্ধ করে আরেকটি
একটি পাশ দিয়ে চলাচল করতেছে যানবাহনগুলো। কিন্তু সব মিলিয়ে আসলে পরিস্থিতির এখন পর্যন্ত উন্নতি হয়েছে বলে বলা যাবে না। তবে কিছু কিছু এলাকায় হয়তো পানি কমেছে এবং সেটি একেবারেই দৃশ্যমান যে সেরকম বলা যাবে না। তবে যে দুদিন ধরে যেভাবে পানি কমতে শুরু করেছিল তার আগে শুক্র এবং শনিবারে, সেটি আবার রোববার থেকে আবার যখন বাড়তে শুরু করেছে তখনই দুশ্চিন্তার বলিরেখা দেখা দিয়েছে এই জনপদের মানুষের। কারণ এখানে আসলে বুঝতে পারছেন এই বন্যায় নিরন্ন বিপন্ন সব ধরনের যত ভাষা দিয়ে আপনি বলতে চান, শব্দ দিয়ে আপনি তাদেরকে আখ্যায়িত করেন, আসলে সেটি একেবারে সব শব্দের ব্যাখ্যাই কম হবে এখানকার মানুষের যে দুর্ভোগ আমরা দেখছিলাম। ধন্যবাদ, আপনি নিরাপদে থাকবেন রিয়াজ। এ পর্যায়ে আমরা ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো। তাজনুর ইসলামকে দেখতে পাচ্ছি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। তাজনুর, আপনি ফেনীর কোন এলাকায় আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, সব থেকে কোন চাহিদাটি বেশি মনে হচ্ছে সে সম্পর্কে জানাবেন। ফেনীর দাগনভূঞা এলাকার জয়লস্কর নামে একটি গ্রাম এবং সেখানকার একটি স্কুল বেসিক মূলত যেটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই স্কুলের সামনে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই স্কুলের মাঠ, যেটি কিনা শিশুদের খেলার জায়গা, সেই মাঠ এখনও সেই কোমর পানিতে নিমজ্জিত এবং স্কুলের যেই নিচতলা, সেই নিচতলাতেও কিছু পানি এখনও কিন্তু জমা রয়েছে। মূলত এই যে পরশুরাম এবং ফুলগাজীর যে সমস্ত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে এবং গত 3 দিন ধরে আমরা যেই খবরটি বলার চেষ্টা করছি যে ওদিক থেকে পানি নামছে এবং এই নিচু যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ ফেনী থেকে যে চ্যানেল ধরে পানিগুলো নিচের দিকে নামছে, সেই চ্যানেলগুলোর মধ্যে কিন্তু এই ফেনীর দাগনভূঞার বিস্তীর্ণ এলাকা রয়েছে এবং সেখানে কিন্তু এখনও জলমগ্ন অবস্থায় হাজার হাজার মানুষ কিন্তু এখনও জীবনযাপন করছেন। এই আশপাশের যেই বাড়িঘরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সে সমস্ত পরিবারগুলো এই যে স্কুলের যে 2টি ভবন রয়েছে, একটি 2 তলা এবং আরেকটি 3 তলা ভবন, সেখানে এসে কিন্তু তারা সেখানে অবস্থান করছেন। মূলত যে অভাবটির কথা সেটি হচ্ছে এই মুহূর্তে সবার জন্য দরকার নিরাপদ বিশুদ্ধ পানি, একই সঙ্গে বেঁচে থাকার জন্য যেই প্রয়োজনীয় যে খাবার সেটি কিন্তু সবারই প্রয়োজন এবং সেটি ফেনীর সমস্ত অঞ্চলেই প্রয়োজন। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ তাজনুর। বাড়িঘর তলিয়ে যাওয়ায় এখনও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বানভাসী অনেক মানুষ। বৃষ্টিবাদলে মাথার উপরে পাতলা পলিথিন তাদের ভরসা। সব হারানো এসব মানুষ জানেনও না আদৌ ফিরতে পারবেন কিনা নিজ বাড়িতে। আপাতত বাঁচার জন্য খাবার আর পরবর্তীতে পুনর্বাসনে সবার সহায়তা চেয়েছেন তারা। সহকর্মী লুৎফুর রহমানের ছবিতে আরেক সহকর্মী মাহফুজ মিশু বিস্তারিত জানাচ্ছেন। কুমিল্লা সদরের শাহ আলম কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে তলিয়ে গেছে তার বাড়ি। এখন পাশের উঁচু রাস্তায় পরিবার নিয়ে বসবাস তাদের। আমরা এক কাপড়ে বাড়িয়েছি, ঘরে তো কিছু লই বাড়তে পারছি না। খাওয়া দাওয়ার কষ্ট আছে, আবার ওই কিছু ফিনতে পারি না, মশা কামড়ায়। পানি আনার পরে আমরা ঘরতে মাল ছাবানা কিছুই বার করতে পারিনি, সব আমরা পানির নিচে। আমরা কোনো মতো করার মাল ছাবানা টাইনে টুনে বার করে আইলের সাথে আমরা রয়েছি। আবার সারা জীবনে এমন বন্যা না দেখা এই নারীর চিন্তা, পানি নামলেও কি করে ঠিক করবেন বাড়িঘর। ঘর ঘুরে তামান খাড়ের ভিতরে পানি উঠে গেছি গা, এবার আমরা নাম তো সুযোগ পাইছি না, এই সেই সুইরা তো আইছি আমরা তো খানা পিনা বহুত কষ্টে আছি, কাপড় চোপড় নাই, কিছু নাই, কাম করার মতন দেন কুকুই জাগো পাইতেছি না। ঘর বাড়ি নাই, দেন পানি তোলে গেছে, কিতে করাম কোন মাল সামাল তুলতে পারছি না, কিছু না। কুমিল্লার এমন শত শত পরিবার আশ্রয় নিয়েছে রাস্তার ধারে। ঘোষিত আশ্রয় কেন্দ্র না হওয়ায় এখানে মেলে না পর্যাপ্ত ত্রাণ বা খাদ্য সহায়তা। বানের পানিতেই চলে ধোয়া মাজা গোসলের কাজ। পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। আমরা কুমিল্লা শহরে যাবো, এই একটা আতঙ্ক হয়ে রয়েছে আমরা সবাই। ছোটবেলা থেকে এই পর্যন্ত বহুত বন্যা দেখছি, অলঙ্কার দেখছি, কিন্তু এইবারের মতো এরকম ভয়ঙ্কর কখনো দেখি নাই। আমরা খানা দানা যে এনে পর্যন্ত পাইছি না, কেমনে ফিরাম, পানি তো শেষ না, ফিরাম যে আমরা কি টাকা পয়সা আসেনি। স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। ভুক্তভোগী এসব মানুষ জানেন না কবে নামবে পানি, ফিরবেন আপন ঠিকানায়। তার চেয়েও বড় চিন্তা, ফিরে থাকবেন কোথায়। বাড়িঘর সম্পদ সবই তো নষ্ট হয়ে গেছে, তাই অনিশ্চিত ভবিষ্যৎ তাদের। মেট্রিক পরীক্ষা দিব, বই পড়ে
বুঝলি একটা বই খাতা হারামও রাখতারছি না, একটা কলম ডকর রাখতারছি না বাবা, সব গেছি গা। আর আমার পুত্রের কি দিয়ে আমি পরীক্ষাটা দেওয়া বাবা। টাইমলি খানাটা হলে একটু চলে ভালো, আর পরবর্তীতে কিছু টাকা পয়সা হলে ঘটে যাতে ঠিক করতে এরকম ব্যবস্থা করতে পারলে ভালো হবে আর কি। আমার যে পানি উঠছে ঘরের ভিতরে, এই যে এখন পানিটা টান দিলে আমার ঘরগুলা নরম, তো এগুলা পড়ে যাবে। ভুক্তভোগী এসব মানুষের প্রার্থনা একটাই, নতুন করে আর পানি না বাড়ুক। স্মরণকালের ভয়াবহ বন্যায় কেবল নিজের ঘরবাড়ি সহায় সম্পত্তি হারিয়েছেন মানুষজন, তাই নয়, অনেকে হারিয়েছেন তার স্বপ্ন, আগামী দিনের পরিকল্পনাও। রাস্তার ধারে আপাতত তাদের যে বসবাস, সেখান থেকে দ্রুততম সময়ে তারা ফিরতে চান নিজের বাড়িতে, নিজের ঘরে। আর সেজন্য তাদের দরকার সব মানুষের সহায়তা। সরকার এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যদি তাদের পাশে এখনই না দাঁড়ান, তাহলে হয়তো এই মানুষগুলোর স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুমিল্লা সদর, কুমিল্লা। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনে পড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করারও নির্দেশ তিনি দেন। এই দাবি ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর। 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকতি কানে বাজে এখনো। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। 1136 জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছি অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে, আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি, শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আমি এখান থেকে যেতে পারি না। তিনি বললেন স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেয়া হয়েছে, কাকে উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনাটি সম্পর্কে সন্দেহ অনেকের, আসলে কি হয়েছিল জানতে চাই চৌধুরী হাসানের কাছে। তারপরে অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো, এটা জানতে চাওয়া হয়েছে। আমার কথা হলো, আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকেও বলা হয়েছিল এটার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক টেলিভিশন নিউজ মিডিয়া সেখানে গেছে, আমার থেকে ইন্টারভিউ নিয়েছে, মেয়েটির সাথে কথা বলেছে, সে ওয়েস্টার্নে চাকরি করতো পরে, কিন্তু সেটা প্রচার করেন। আমার কথাও না, তার কথাও না, গন্ডগোলটা কোথায়? 2012 সালের নভেম্বরে তাজরিন ফ্যাশনের আগুনে অঙ্গার হন 117 পোশাক কর্মী, আহত হয়েছিলেন 200। হাসান সারওয়ার্দী দাবি করেন, তাজরিনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান। আমাকে নির্দেশ দিলেন প্রথমত সেনা সদর, পরে আমাকে বলা হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন। তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। আমি বলেছিলাম কেন? প্রধানমন্ত্রী আমাকে জানালেন যে পরের দিন এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি মিছিল করবে, লাশের মিছিল, রাস্তাঘাট বন্ধ করবে, সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে নতুনভাবে। এরকম আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্টের। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা।
এবার গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হলো জাতিসংঘ। মঙ্গলবার বিবিসিকে এই তথ্য জানিয়েছে সংস্থাটির এক কর্মকর্তা। জানিয়েছেন নিরাপত্তা অনিশ্চয়তায় সোমবার উপত্যকায় কার্যক্রম চালাতে পারেনি সংস্থাটির কর্মীরা। বাসিন্দাদের নতুন করে মধ্য গাজার দেইর আল বালা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বহর। এরই মধ্যে ব্যাপক হামলাও শুরু হয়ে গেছে। চলতি বছরে ইসরায়েলি হামলার তীব্রতায় রাফা থেকে দেইর আল বালায় নিজের অপারেশন সেন্টার স্থানান্তরিত করে জাতিসংঘ, আর এখন আবার সেখানে ইসরায়েলি বাহিনী তাণ্ডব শুরু করে। জীবন বাঁচাতে বাধ্য হয়ে সব সরঞ্জাম সেখানে ফেলে নিরাপদ আশ্রয়ে সরে এসেছেন কর্মীরা। তাই আপাতত বন্ধ রয়েছে ত্রাণ কার্যক্রম। দেইর আল বালায় সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী, পাশাপাশি বিমান থেকেও হামলা চলছে। ভয়াবহ বোমা হামলা হয়েছে গাজী শরণার্থী শিবিরে। সোমবার রাতে চালানো ওই হামলায় কমপক্ষে 7 ফিলিস্তিনি প্রাণ গেছে, যাদের 4 জনই শিশু। স্থানীয় এক গণমাধ্যম কর্মীরও মৃত্যু হয়েছে এবং নিহত ওই সাংবাদিকের নাম আলী নায়েফ তাইমা। 7 অক্টোবরের পর এ নিয়ে গণমাধ্যম কর্মী নিহতের সংখ্যা দাঁড়ালো 171-এ। উত্তর গাজায়ও তাণ্ডব চলছে। আলাদা 2টি স্থানে বোমা হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। শঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে। প্রায় 11 মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে 40,000-এর বেশি ফিলিস্তিনির। আহতের সংখ্যা 93,500 ছাড়িয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসন বেড়েছে পশ্চিম তীরেও। সেনাবাহিনীর পাশাপাশি দখলদারও নিয়মিতই নির্যাতন চালায়। মঙ্গলবারও দখলদারদের গুলিতে 1 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আরও 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। বেথলেহেমের কাছে ওয়াদি রাহাল নামের এক গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে। সোমবারও ইসরায়েলি বোমা হামলায় নূর শামস শরণার্থী শিবিরে 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে। তুলকারমেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বহর। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি, তবে শঙ্কা করা হচ্ছে সেখানেও প্রাণহানি ঘটেছে। জঙ্গি নির্মূলের নামে প্রায়শই পশ্চিম তীরে সাঁড়াশি অভিযান চালায় নেতানিয়াহু প্রশাসন। ধরপাকড় চলে। 7 অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে প্রায় 650 ফিলিস্তিনি আটক হয়েছেন, আর প্রাণহানি 5 শতাধিক। আর এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে।